কার্সিনোসিনের ক্ষেত্রে আসলে কি হয়? হ্যাঁ, আমরা মনে হয় গতদিন আলোচনা করেছি কিনা আমার মনে পড়ছে না। এই কি ঘটে? পাওয়ারের কথা মনে হয় গতদিন বলেছিলাম নাকি? যে তারা তাদের একটু আগে বললাম যে কার্সিনোসিন এক ধরনের পাওয়ার হোল্ড করে। পাওয়ারটা কি? ধরেন আপনার কাজ করার ক্ষমতা হচ্ছে ১০০ কিলোওয়াট। সেই জায়গায় আপনি আম কাজ করতেছেন ২০০-২৫০ মানে কার্সিনোসিন কাজ করতেছে ২০০-২৫০ এরকম একটা পাওয়ার কিন্তু তারা হোল্ড করে। আরেকটা বিষয় থাকে যে তারা তাদের পাওয়ারটা তাদের যে পাওয়ার থাকে শক্তি সেটা তার থেকে চলে যেতে দেয়। হ্যাঁ? কিন্তু প্রত্যেকটা ব্যক্তির লাইফে যে পাওয়ার থাকে তা তার নিজেকে হোল্ড করা উচিত। তার নিজের হাতে রাখা উচিত। সেটাকে যেতে দেওয়া উচিত না। কিন্তু কার্সিনোসিনের ক্ষেত্রে দেখা যায় তার পাওয়ার অন্য কাউকে দিয়ে দেয়। এবার সে পারসন যাকে সে পাওয়ারটা দিয়ে দিল, দেখা যায় কি আমার পাওয়ার আমি আপনাকে দিয়ে দিলাম। এবার আপনি ওই পাওয়ারটা নিয়ে দেখা যাচ্ছে আমার উপরে ডমিনেট করা শুরু করলেন। কারণ আপনি তো বুঝেই গেছেন ওর তো পাওয়ার নাই। এইরকম ঘটনা কার্সিনোসিনের ক্ষেত্রে খুব বেশি ঘটে। আর ওই ব্যক্তি দেখা যাচ্ছে যে যাকে পাওয়ারটা দেওয়া হয়েছে সে হঠাৎ করে এমন একটা কাজ করে ফেলে যেটা হলো ওই কার্সিনোসিন ব্যক্তির মোটেই পছন্দ না। যাকে পাওয়ারটা কার্সিনোসিন দিয়ে দিয়েছে সে ব্যক্তি এমন একটা কাজ তাকে দিয়ে করাই নিল, সে কাজটা তো করছে কিন্তু ওটা তার মোটেই ভালো লাগতেছে না। ঠিক আছে? এখান থেকে কিন্তু তার এলিমেন্টের বিষয়গুলো শুরু হয়ে যায়। আমরা দেখেছিলাম না যে ইউজফুল ডিজায়ার টু বি রুব্রিক্স, ইউজফুল ডিজায়ার টু বি। এইটা এটা তো খুবই ভালো জিনিস। সবার জন্য আমি ইউজফুলে থাকবো, সবার জন্য কাজ করব। কিন্তু এটা কেন মরবিড লেভেলে আসছে? এটা কেন অসুস্থতার লেভেলে আসছে? এটা একটু ভাবা দরকার। হ্যাঁ? অন্যদের জন্য ইউজফুল হওয়াটা ডেফিনিটলি ভালো গুণ। কিন্তু মরবিড লেভেলে ওই সকল ব্যক্তির জন্য আসে এই ইয়েটা যারা ওভার কাজ করে। যে কোনো কিছুই অতিরিক্ত করাটা মানে আউট অফ দ্য লিমিট এই বিষয়টা হলো মরবিড। আমরা বলি না যে অতি ভালো ভালো না। আপনি ভালো পারসন হবেন ডেফিনিটলি কিন্তু খুব ভালো হয়ে গেলেন, অমায়িকের উপর দিয়ে আরো কিছু যদি হয় সে লেভেলে গেলেন সেটা কিন্তু ভালো না। তো কার্সিনোসিনের ক্ষেত্রে কাজ করাটা মরবিড লেভেলে থাকে। সে আসলে জানে না যে এই কাজ করার বিষয়টার একটা বাউন্ডারির মধ্যে থাকা উচিত, একটা লিমিটের মধ্যে থাকা উচিত। সে জাস্ট কি করে কাজ করতে করতে তার বাউন্ডারিটা ভেঙে ফেলে, তার সীমাটাকে অতিক্রম করে ফেলে। সে অন্যদের জন্য করতেই থাকে এবং সাথে সাথে তার শুধু কাজ করেই দেখেন আমি কথা বলতেছি আমার মুখে কিন্তু এখন হাসি নাই, কিন্তু কার্সিনোসিন কষ্ট হচ্ছে, কাজ করে যাচ্ছে, সকালে কাজ করেছে একদম বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তারপরে মুখের মধ্যে একটা স্মাইলি ফেস, এটা ডেফিনেটলি মেকি না, এটা একটা স্মাইলি ফেস সে তৈরি করে রেখেছে, মুখে একটা হাসি লেগে রেখেছে। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, করে দিচ্ছি। তুমি এটা চাচ্ছ? আরে বাবা কোনো সমস্যা নেই, করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। তোমার ওটা প্রয়োজন, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আমি ওটাও দিয়ে দিচ্ছি। এইরকম একটার পর একটা আপনি যত তাকে বলেন সে কিন্তু করতে থাকতেছে। কিন্তু তার নিজের কি প্রয়োজন, তার নিজের কি ডিজায়ার, তার বেসিক স্যাটিসফ্যাকশনটা কি, সেটা সে নিজেকে স্যাটিসফাই করতে পারতেছে না। মানুষের জন্য করছে, নিজেকে নিয়ে চিন্তা করবে কখন, তার ভাবার সময়টা কোথায়? বরং সে নিজের কথা ভাবা বাদ দিয়ে অন্যদেরকে স্যাটিসফাই করেই চলছে। অন্যদের ক্ষেত্রে অ্যাক্সেসিবল, ইউজফুল টু আদার্স ডিজায়ার টু বি, হচ্ছে, এবং সাথে সাথে এনার্জি এবং পাওয়ার যেটা তার নিজের জন্য প্রয়োজন, যেটা থাকলে সে প্লেজার বোধ করে, যেটা থাকলে সে আনন্দিত অনুভব করে, যেটা থাকলে সে হ্যাপি হয়, সেটাকে সে মেনটেন করতে পারতেছে না, এনার্জি তো নাই। তো কার্সিনোসিনের ক্ষেত্রে কি ঘটে জানেন? কাজ করতে করতে এরকম একটা কন্ডিশনে কার্সিনোসিনের কি ঘটে খুব ভালো করে ফোকাস করেন, এই একটা বিষয় দিয়েই
কিন্তু কার্সিনোসিনের মধ্যে ঢোকা যায় এবং কনফার্ম করে মেডিসিন দিয়ে দেওয়া যায়। সেটা কি জানেন? সেটা হলো, আমি দিয়ে দিই, ডেলুশন মার্টিয়ার অফ বিইং। মার্টিয়ার, মার্টিয়ার, মার্টিয়ার মানে কি? শহীদ হয়ে যাওয়া, শহীদ। এরকমটাই অনুভব করে যে কাজ করতে করতে আমি শহীদ হয়ে গেলাম। বলে না আমাদের রাজশাহীর লোকাল ল্যাঙ্গুয়েজ, শহীদ হয়ে গেলাম রে বেটা, কাজ করতে শহীদ হয়ে গেলাম, মানে রাজশাহীর লোকাল ল্যাঙ্গুয়েজ। এই যে শহীদ হয়ে যাওয়া, মার্টিয়ার। মার্টিয়ারের ইংরেজি কি? এ পারসন হু ইজ কিল্ড বিকজ অফ দেয়ার রিলিজিয়াস অন অর আদার বিলিফস। সুন্দরভাবে ডিকশনারিতে দেওয়া আছে, এ পারসন হু ইজ কিল্ড বিকজ অফ দেয়ার রিলিজিয়ন অর আদার বিলিফস। আমরা বলি না বাঁচলে শহীদ, সরি, বাঁচলে গাজী, মরলে শহীদ, তাই না? কাজ করতে করতে। তো এটাই কি? এক ধরনের ব্যক্তি, মার্টির হলো শহীদ, এক ধরনের ব্যক্তি যিনি ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাসের কারণে খুব কষ্ট পান, সাফার করতে থাকেন বা নিহত হন। হ্যাঁ, এই রকম। এবং নিহত হলে না, এই কারণে আবার তিনি কিন্তু প্রশংসিত হন। প্রত্যেকটা শহীদ অত্যন্ত সম্মানের জায়গা, তাই না? প্রত্যেকটা ধর্মেতেও শহীদদেরকে কি বলা আছে? শহীদের স্থান কোথায়? বেহেশতে, তাই না? একটা বড় জায়গায় শহীদদের জন্য স্থান দেওয়া আছে। এবং শুধুমাত্র ধর্ম বলে না, আপনি রাষ্ট্রীয় দিকে চিন্তা করেন, সমাজের দিকে, সমাজ বিজ্ঞানের প্রত্যেকটা জায়গায় দেখেন শহীদদের একটা আলাদা প্রশংসা আছে, আলাদা একটা অবস্থান আছে। তাহলে শহীদ কি? শহীদ হলো এমন একজন ব্যক্তি যিনি রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের কারণে খুব কষ্ট সহ্য করছেন, খুব কষ্ট সাফার করছেন বা নিহত হয়ে যাচ্ছেন, তিনি হলেন শহীদ। ঠিক আছে? আরেকটু যদি সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করি, তাহলে এরকম বলা যায় যে একটা নীতি আদর্শের জন্য মৃত্যুবরণ করতে বা শারীরিক নির্যাতন সহ্য করা ব্যক্তি, একটা নীতি বা আদর্শের জন্য, একক নীতি বা একক আদর্শের জন্য সে প্রচন্ড নির্যাতন সহ্য করেছে, নির্যাতন সহ্য করতে করতে হয়তো বা মৃত্যুবরণ করেছে, এরকম ব্যক্তিকে আমরা শহীদ বলি। দেখেন, আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে এই কথাটাই দেওয়া আছে, স্পষ্ট গীতাতে উল্লেখ করা আছে যে ক্ষমাই পরম ধর্ম। বৌদ্ধ ধর্মেও তাই বলা আছে, আপনার ইসলাম ধর্মেও তাই বলা আছে, ক্ষমাই পরম ধর্ম। ক্ষমা যিনি করে দেন তিনি শহীদদের দরজা হন, মার্টিয়ার। যিনি ক্ষমা করে দেন, গীতায় কিন্তু একদম স্পষ্ট বলা আছে, যিনি ক্ষমা করে দেন তিনি হলেন মার্টিয়ার। তো এই ধরনের এই ধর্মীয় রীতি জীবনে পালন করাটাই হলো, এই রীতির আওয়াজটা মেনে চলাটাই হলো বিইং মার্টিয়ার। বিইং মার্টিয়ার, আমাদের এখানে রূপবিশ্বে কি দেওয়া আছে? ডেলুশন অফ বিইং এ মার্টিয়ার। শহীদের মতন করে লড়াই করে যাব, মানে লড়াই করতে করতে শহীদ হয়ে যাবো, এরকম একটা বিষয়। তো কার্সিনোসিন সারাটা জীবন কোন নীতি বা আদর্শ অথবা ধর্মীয় সংস্কার মেনেই জীবন যাপন করে, তার কিন্তু ওই একক নীতি থাকে। আমরা কি রিলিজিয়াসকে কি বলেছিলাম? রিলিজিয়াস মানে যে পথ সে অনুসরণ করে। রিলিজিয়াস মানে আমি ইসলাম ধর্ম পালন করছি, খ্রিস্টান ধর্ম পালন করছি, হিন্দু বা বৌদ্ধ ধর্ম পালন করছি, এটা কিন্তু না। রিলিজিয়াস মানে একটা, সেটাও একটা মানে, এটা সুপারফিশিয়াল মানে, কিন্তু সূক্ষ্ম মানে হচ্ছে একটা পথ অনুসরণ করা। আপনি যখন ইসলাম ধর্ম পালন করছেন তখন আল্লাহর দেওয়া বিধান মেনে চলছেন, রসুলের দেওয়া পথ অনুসরণ করছেন, কথাটা একই হলো। আপনি যখন লেলিনবাদের বিশ্বাস করছেন, লেলিনবাদে আপনি যখন রিলিজিয়াস হচ্ছেন, তখন আপনি লেলিনের মতাদর্শকে মেনে চলছেন, তাই না? সমাজ কি বলে, ওরা কি করে ভুলে গেলাম, ওই দলগুলোর নাম কি? লেফটিস্ট কে বাংলায় কি বলে? সমাজবাদী দল না? তারা সমাজতন্ত্র, সমাজতন্ত্র। হ্যাঁ, সমাজতন্ত্র মেনে চলছে। তার মানে কি ওটা একটা পথ? আমি বুঝাতে পারছি? কঠিন হয়ে যাচ্ছে না তো? তাহলে সেই পথটা কার্সিনোসিন আজীবন ধরে মেনে চলে, একটা নির্দিষ্ট, যেটা তার কাছে মনে হবে যে এটাই যুক্তিযুক্ত, এই আদর্শটাকে আমাকে লালন করতে হবে। ঠিক আছে? তো এই জন্য সে কি করতেছে? তার ব্যক্তিগত চাওয়া পাওয়া
দেখেন প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিন্তু চাহিদা থাকে। আপনি কোন একটা লুক্রেটিভ জিনিস, কোন একটা ভালো জিনিস আপনি দেখলেন, আপনাকে ওইটা, আপনার প্রতি ওটার একটা ক্রেভিংস থাকবে, লোভ থাকবে, তাই না? মিষ্টি দেখলাম, মিষ্টি দেখলে জিভায় পানি চলে আসবে, কিন্তু আপনি তো কট্টরভাবে পালন করেন যে আপনার ডায়াবেটিস, আপনার মিষ্টি খাওয়া যাবে না, খেলেন না, মানে সংবোধন করলেন, সেরকমই এই ব্যক্তিরা করে কি, তার ব্যক্তিগত চাওয়া পাওয়াকে সাইড করে রাখে, দিয়ে তার আদর্শকেই জীবনের পাথেয় করে এগিয়ে চলে, আদর্শকে জীবনের পাথেয় করে এগিয়ে চলে। রুব্রিক্স কি? ডিজায়ার সাপ্রেসিং হিজ ডিজায়ার, তার ডিজায়ারটাকে সাপ্রেস করে। আমার ডিজায়ার ছিল, আমার ডিজায়ার ছিল একদম হেভি ফাং ফুং পোশাক পরে ইয়ে করবো, একদম ক্লিন শেভ পরে একদম সানগ্লাস লাগায় ঘুরে বেড়াবো, কিন্তু আমি একটা পথ অনুসরণ করে মুখে দাড়িটা রেখে একটা ইসলামিক বেশভূষায় চলার চেষ্টা করছি, তাহলে আমি আমার ডিজায়ারটাকে সাপ্রেস করলাম, তাই না? তো কার্সিনেশনের ক্ষেত্রে এই জিনিসটা থাকে, তার ইচ্ছা হচ্ছে যে তার এনার্জি সেটাকে ধরে রাখতে হবে তার ইয়েতে, কিন্তু সে কোন পথ অনুসরণ করছে, যে সবার জন্য কেয়ার করতে হবে, শাশুড়ির জন্য কেয়ার করতে হবে, শ্বশুরের জন্য কেয়ার করতে হবে, দেবর ননদের জন্য করতে হবে, সন্তানদের জন্য করতে হবে, সে তার এনার্জিটাকে ওখানে উজাড় করে দিচ্ছে। আপনি যেদিক দিয়েই নিয়ে যান, ব্যাখ্যা কিন্তু এক জায়গায় নিয়ে আসা সম্ভব, যদি আপনারা মূল জায়গাটাকে বুঝেন, মূল থিমটাকে বুঝেন। ঠিক আছে? এই কারণে আমাদের জার্নি জানতে হয়। তো ডেলুশন অফ বিইং মার্টিয়ার, এই রুব্রিক্সটাকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, অনেক জায়গায় ব্যবহার করতে পারি। এই রুব্রিক্সটা আমি কেন বলতেছি, আমি যদিও রুব্রিক্স দিয়ে মেডিসিন দেওয়া পছন্দ করি না, তারপরেও কিছু কিছু রুব্রিক্স আছে যে রুব্রিক্স গুলাকে দিয়ে একক মেডিসিনকে বুঝায়, তবে ডেফিনেটলি সেই রকম মানে একক মেডিসিনের একটা মেন্টাল স্টেটকে বোঝা যায়, কিন্তু ডেফিনেটলি আপনাকে সেই মেডিসিন দেওয়ার আগে আপনাকে আদার্স বিষয়গুলো নিয়ে ভেরিফাই করতে হবে, কারণ হোমিওপ্যাথিতে আমরা শিখেছি কি, হোমিওপ্যাথি কি করে, টোটালিটি অফ সিমটম, টোটালিটি দেখে, মানুষের টোটালিটিটা নিয়ে সে করে। একটা রুব্রিক্স দিয়ে একটা মানুষকে জাজ করাটা খুব কঠিন। ঠিক আছে? তো আমি কি বললাম, ডেলুশন মার্টিয়ার অফ বিইং, এটা আরো কয়েক জায়গায় ব্যবহার করতে পারি। সেটা হলো, আমি গতদিন আপনাদেরকে দিয়েছি, আমি একটু হোয়াটসঅ্যাপে যাই, র্যান্ডমলি লিখছি তো আমার মনে নাই, আমি একটু অনেক উপরে, আপনারা সবাই অংশগ্রহণ করেন না, আমি আসলে এনার্জি পাই না, সবাই ক্লাসে সময় মতন আসেন না, আমি ওটা তো এনার্জি পাই না। হয়ে গেল। আচ্ছা, রুগী বলছে, ডাক্তার সাহেব, একবার হোমিওপ্যাথি ওষুধ শুরু করার পরে আমি রোগ সম্পূর্ণ আমার রোগ সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত আমি ওষুধ খাওয়া বন্ধ করব না। যদিও বাসা থেকে আপনার কাছে আসতে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, হয়তো বা তাকে বাসা থেকে হোমিওপ্যাথি করতে দিতে চায় না, হয়তো বা অনেক দূরে বাসা, হ্যাঁ, গোপালগঞ্জে বাসা, সে রাজশাহীতে আসতেছে, এরকম হতে পারে। তো যাক, তো রুগী বলছে, যতদিন আমার শরীরে প্রাণ আছে আর টাকা আছে, আমি অবশ্যই আপনার কাছে ওষুধ খাবো, আমি আপনার কাছে ওষুধ খেয়ে যাব, আমি আপনার কাছে ওষুধ খেয়ে যাব। হোমিওপ্যাথির মতো চিকিৎসা ব্যবস্থা আর আপনার মতন ডাক্তার আমি কোথায় পাবো? ঠিক আছে? এইখানে প্রথমেই উত্তর দিয়েছিলেন মাসুদ আরাফাত, উনি লিখেছেন হচ্ছে ফসফরাসের ডিপেন্ডেন্ট দা আদার ফিজিশিয়ান, তাই না? ফসফরাসের এটা একটা রুব্রিক, সম্ভবত সিঙ্গেল মেডিসিন আছে এটা ফসফরাসের, আমি যদি ভুল না করে থাকি। ঠিক আছে, কিন্তু উনি ভাবনাটাকে বোঝার চেষ্টা করেননি, আমি তার প্রেক্ষাপটে আরো চারটা তিনটা ইয়ে দিয়েছি। সেটা হচ্ছে, রুগী বলছে, ডাক্তার সাহেব, এখন সবকিছু আপনার উপরে, হ্যাঁ, আপনি আমার ভরসা, আপনি এখন আমার জন্য কিছু করেন, মানে কি, আমি একদম পুরোপুরি আপনার উপর ডিপেন্ড হয়ে গেলাম। এটা হলো ডিপেন্ডেন্ট আদার অফ ফিজিশিয়ান আর কি। এরপরের পরের ভাষ্যটা কি বলেছে, রুগী বলছে, ডাক্তার সাহেব, আমি আপনার উপরে নির্ভর করছি, এটা তো পুরোপুরি বোঝাচ্ছে ডিপেন্ডেন্ট, এখানে আর বলার কিছু নাই। আরেকটা রুগী বলছে, ডাক্তার সাহেব, আপনি চেষ্টা চালিয়ে যান, আমি আপনার সাথে আছি, আমি আপনাকে সহজে ছাড়বো না, এটাও কিন্তু ডিপেন্ডেন্ট। ঠিক আছে? রুগী বলছে, আমি
সব আমি সব আপনার হাতে ছেড়ে দিয়েছি, পুরোপুরি ডিপেন্ডেন্ট। এটা আবার শোল্ডার ওভার একজন বলেছেন। শোল্ডার ওভারের ভাষ্যটা কিন্তু এরকম না। ওটা হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার। সে ক্যারি হতে চাচ্ছে, ডাক্তার সাহেব আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাব, আপনি কাইন্ডলি আমাকে ঘাড়ের উপরে নিয়ে আমাকে ওখানে নিয়ে যান। হ্যাঁ, ছোট ছোট সেন্সের পার্থক্য আছে। তো এই রোগী কি বলতেছে, আমি সব আপনার হাতে ছেড়ে দিয়েছি, আমার কিসে ভালো হবে সেটা আপনিই ভালো জানেন। মানে কি, আমার আর দেখা দেখি নাই বাবা, আমি আপনার কাছে যখন আসে পড়ছি, আপনি আমার যা করার করেন। এটা হলো ডিপেন্ডেন্ট দা আদার ফিজিশিয়ান। এই ৩টা ৪টা ইয়েই আমি কি বুঝাতে পারলাম? কারো কনফিউশন থাকলে আপনি পরে বলেন। আমি যে প্রথম বক্তব্যটা দিলাম, যে রোগী এসে বলতেছে যে এবার হোমিওপ্যাথি খাওয়ার পর থেকে হোমিওপ্যাথি খাওয়া শুরু করার পর থেকে আমার রোগ সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত আমি ওষুধ খাওয়া বন্ধ করব না। যদিও বাসা থেকে আপনার কাছে আসতে আমার অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, আমার যতদিন এই শরীরে প্রাণ আছে আর টাকা আছে আমি অবশ্যই আপনার ওষুধ খাবো। হোমিওপ্যাথির মতন চিকিৎসা ব্যবস্থা আর আপনার মতন এরকম ডাক্তার কোথায় পাবো? অনেক ইনসাইট মেলা কিছু নিয়েছেন, কিন্তু এই জায়গার মূল থিমটা কি? এখানে আমরা কি পাচ্ছি? রুগী একটা সিদ্ধান্ত নিয়েছে, একটা পথ, একটা সংকল্প, হ্যাঁ, সংকল্প করেছে যে আমি এটা করবই। এটাতে একটা ঝুঁকিও থাকতে পারে, যেমনটা একজন শহীদ যুদ্ধ করার সময় একটা ঝুঁকি থাকে, তাই না? যে কোনো মুহূর্তে আমি শহীদ হয়ে যেতে পারি, একজন যোদ্ধা যুদ্ধ করার সময় এরকম থাকে। তো এই জন্য এই রুব্রিক্সটাকে আমরা এখানে এই ক্ষেত্রে নিতে পারি, সেটা হচ্ছে ডেলুশন অফ বিং মার্টিয়ার। আমি বুঝাতে পারলাম? এবার কেসে কিভাবে আমরা এই ডেলুশন অফ মার্টিয়ারটাকে নিতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আপনাকে বুঝতে পারলেন? ভাষা কিন্তু আলাদা। ৪টা আপনার আবার আজকে পড়বেন। আমি তো আজকে বললাম, একটু পড়বেন খুব ধীরে ধীরে, অল্প অল্প করে, একটু করে চিন্তা করবেন যে আসলে কি বোঝাতে চাইছে রুগী এই কথা বলে, এর মধ্যে রুগী কেন এই কথাটা বললো, এর মধ্যে আছেটা কি, এটা বোঝার চেষ্টা করবেন। কেউ কি বুঝতে পারেননি এরকম কেউ আছেন? আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা ওই আজকে একটা কেস দিয়েছিলাম, সেটা একটু দেখি। আপনারা যারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ। ডেফিনেটলি এটা একটা কার্সিনোসিনের কেস। যারা অ্যানালাইসিস দিয়েছেন তাদেরও স্পেশাল ধন্যবাদ জানাই। তো কেসটা আমি একটু পড়ি। একজন ৫০ বছর বয়স্কা পেশেন্ট এসেছিল, তার হাজবেন্ডকে নিয়ে কুষ্টিয়া থেকে আসছে। হাজবেন্ড বলছে যে আমার ওয়াইফকে নিয়ে এলাম আপনার কাছে, ঢাকার স্কয়ার ইউনাইটেড সবকিছু শেষ করে আসলাম, স্পন্ডালাইসিসের সমস্যা তো ভালো হলো না। তো কোমর ঘা সহ পুরা শরীর ব্যথা, এছাড়া নাকে পলিপ আছে, ঠান্ডা লেগে থাকে, প্রচন্ড অ্যাসিডিটির সমস্যা। আমি বললাম একটু আপনি একটু থামেন, আমি একটু ওনার কাছ থেকে শুনি, যখন সময় আসবে আবার তখন আপনার কাছ থেকে শুনবো। তো পেশেন্টকে বললাম যে আপনার কি কি কষ্ট হচ্ছে? তো পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, সারা শরীর ব্যথা, হাড়ে হাড়ে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, প্রচন্ড ব্যথা, শুয়ে থাকতে পারি না, বাম দিকে কাঁধ হতে পারি না, ব্যথায় ঘুমাতে পারি না, ইদানিং ব্যথাটা এতই বেড়ে গেছে যে পা পর্যন্ত অবশ হয়ে গেছে, প্রচন্ড ব্যথা, ব্যথায় ঘুম আসে না, ব্যথার বড়ি খেতে হয়। বললাম কতদিন ধরে আপনার এরকম সমস্যা হচ্ছে? তা তো প্রায় ৭ বছর হবেই। ৭ বছর আগে কি হয়েছিল, কিভাবে সমস্যাগুলো শুরু হলো? বলে যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, কাজের প্রচন্ড চাপ, আমার মনে হয় এই কারণে ব্যথাটা হয়েছে। তো হাজবেন্ড বলছে, সাথে সাথে হাজবেন্ড, মানে এগুলো হয় আর কি, ওই কিছু কিছু দেখবেন কাপল আসলে ওয়াইফকে পেশেন্টকে বলতেই দিবে না, হাজবেন্ডই সব বলতে থাকে, এই এক যন্ত্রণা। আবার পাশের রুমে পাঠিয়ে দিবেন, তখন আবার বেজার হয়ে যায়, তো ডাক্তার আমার বউয়ের সাথে কথা বলতেছে, কি বলে, এরকম মনে করে। তো যাক, তো হাজবেন্ড বলছে যে আমরা ৩ ভাই, তাদের বাচ্চা বাচ্চা কাচ্চা, বউ, বাবা মা সবাই একসাথে একই বাড়িতে থাকি, একই হাড়িতে খাই। আমি বললাম আচ্ছা, আপনার আমি উনার মুখ থেকে একটু শুনি। আবার মানে ওনাকে থামাই দিলাম। পেশেন্ট বলছে যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, কাজের প্রচন্ড চাপ, বলে একটু হেসে দিল। আমি বাড়ির বড় বউ, আমাকে তো বেশি কাজ করতে হয়, কাজ বেশি না করলে যদি আগে গিয়ে কাজ শুরু না করি তাহলে তো আমার ছোট যারা পরে আসবে, আমি যেহেতু বড় আমাকে তো আগে যেতেই হবে, তাহলে তো ওরা পেছনে পেছনে আসবে, এই জন্য আমি বাড়ির কাজগুলো বেশি বেশি করে করা হয়ে গেছে, তাই ব্যথাটা বেড়ে গেছে।
তো আমি বললাম যে আপনি এই বিষয়টা নিয়ে মানে এই বিষয়টা কিভাবে নিয়েছেন? তো বলতেছে যে আমি আগে না গেলে ওরা কেমনে যাবে বলে একটা হেসে দিল। তো ওরা তো পেছনে আছে। ওরা বলে, "ভাবি আগে যাক। ভাবি কাজটা করছে করুক।" ওরা কিছু করলে জিজ্ঞাসা করেই কাজ করে। ওরা বলে যে আমাকে কি কাজ করতে হবে? আমি তখন ওদের বলে দিই যে, "এটা করো, ওটা করো।" তো আমি যদি আগে না যাই, আগে কাজ না করি তাহলে তো তারা পেছনে আসবে না। বললাম যে, "আপনার বিয়ে হইছে কতদিন?" বলে যে, "প্রায় ২৫-৩০ বছর হয়ে গেল।" আমি বললাম এবার তার হাসব্যান্ডকে বলতেছি যে, উনি কখনো আলাদা থাকতে চাননি। মানে আলাদা বাসা নিতে চাননি। হাসব্যান্ড বলছে, "এখন মাঝে, মাঝে বলে যে, চলো আলাদা বাসায় নিয়ে থাকি।" তো এখন আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে। বলে যে, "আর ভাল লাগে না।" পেশেন্ট বলছে, "ডাক্তার সাহেব আর পেরে উঠছি না। শরীরটা আর আগের মতো ভালো নাই। আর পারছি না।" হাসব্যান্ড বলছে যে, "প্রতিদিন ১৮-২০ জনের ৩ বেলা খাবার রান্না করে। রেস্ট নেওয়ার মোটেই সময় নাই।" এই শুনে সাথে, সাথে পেশেন্ট একটু মশকরা করে বলে ফেলল যে, "হ্যাঁ, হ্যাঁ, খাবারের হোটেল। সারাদিন শুধু চলতেই থাকে।" একটা হাসি দিয়ে দিল। তো হাসব্যান্ড বলছে যে, "যদি দেখা যায় যে শুয়ে আছে, তাহলে বুঝতে হবে তার খুব সমস্যা। না হলে সে ইচ্ছাকৃত শুয়ে থাকার বান্দা না। ও হচ্ছে মোমবাতির মতো। নিজে জ্বলে শেষ হয়ে যাবে কিন্তু সবাইকে আলো দিয়ে যাবে। বাড়ির সবার খেয়াল রাখে। বাড়ির সব বাচ্চারা ওর হাতেই মানুষ। তাদের খাওয়ানো, গোসল করানো সব আবদার সে পূরণ করবে। যা তাদের নিজের মারাও করে না।" মানে তার ইয়েদের কথা বলছে, দেবরের বাচ্চাগুলোর কথা বলতেছে। তো পেশেন্ট বলছে যে, "বাচ্চারা তো আমাকে ছাড়া বোঝেই না। আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে। এখন দেবরদের বাচ্চাগুলো সবসময় আমার কাছে থাকে।" আমি বললাম যে, "আপনি এত করতে যান কেন?" তো মহিলা বলতেছে, নি আমি ওদেরকে নিজের মনে করি। ওরাও তো আমার বাচ্চা।" হাসব্যান্ড বলছে, "ও নিজে পুড়ে যাবে কিন্তু সবাইকে আলো দিয়ে যাবে। হয়তো শুয়ে রেস্ট করছে, আমার বাবা তাকে কিছু বলে না। কিন্তু মা দেখলেই চেঁচায়। বলে, এত বেলা হয়ে গেছে, বৌমা এখনো উঠেনি। কত কাজ পড়ে আছে।" আমি তখন মাকে বলি, "দেখো মা, ওর তো হাড় ক্ষয় হয়ে গেছে। কখন যে কি হয়? ডাক্তার বলেছে বেশি কাজ করা যাবে না। ১ কেজির বেশি ওজন চাড়া যাবে না। ও শুয়ে আছে মানে ধরে নিতে হবে ওর প্রচন্ড সমস্যা হচ্ছে। সে তো শুয়ে থাকার বান্দা না।" তখন আমার ওয়াইফ বলে, "আমি সবকিছুই তো করি। তবুও একটুও বোঝে না। তুমি একটু বুঝিয়ে বলো।" এইটুকুই তার রিকোয়েস্ট। তো আমি পেশেন্টকে বললাম, "ব্যথা যন্ত্রণা নিয়ে আপনার মনের মধ্যে কি ভাবনা আসে?" তো পেশেন্ট বলছে যে, "ঝামেলাগুলো করার জন্যই আসলে ব্যথা বেড়ে গেছে, না হলে ব্যথা বাড়তো না।" আমি বললাম যে, "আপনার নেচার সম্পর্কে একটু বলেন তো?" তখন আবার হাসব্যান্ড কথা কেড়ে নিল। নিয়ে বলতেছে যে, "আমি সবাইকে বলি যে আমি খুব ফ্রি থাকতে পারি। আমি এত খুশি এত সুখী তার একমাত্র কারণই হলো আমার বউ। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত আমার যা, যা প্রয়োজন সে করে দেবে। গোসল করতে গেলে বাথরুমে সবকিছু রেডি করে দেবে। অফিসে যাওয়ার আগে সবকিছু রেডি। আমার মাথা ব্যাথা হলো মাথা টিপে দিবে। যা, যা প্রয়োজন কি, কি ভালোবাসি সবকিছু সে করে দেবে। আমাকে বলতেই হয় না।" তো এটা তো আমি বললাম যে, "এটা তো তার একটা দিক। আর কিছু আছে?" তখন হচ্ছে যে সে একদম পরিষ্কার। পরিষ্কার মানে কি? আপনি কি বোঝাতে চাচ্ছেন পরিষ্কার বলতে? তো সে কোন মিথ্যা কথা বলে না। আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার সব ভাইরাই আ পার্টিসিপেট করে। মাসের খরচের একটা করে অংশ দেয়। সে সবকিছুর পাই করে হিসাব রাখে। একদম স্বচ্ছ সে। কোন ভাই যদি কখনো খরচের টাকা কম দেয়, তাহলেও সে সমানভাবে সবার সেটাকে ট্রিট করে। তার মনে কোন হিংসা নাই। পেশেন্ট বলছে যে, "হিংসা করে আর কি হবে?" হাসি দিল। যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে আছি, নিজেকে ছাড় দিতেই হবে। একটু যদি আমি উলট-পালট করি তাহলে তো সবাই আলাদা হয়ে যাবে। মানে ভেঙে যাবে সংসারটা সেটা বোঝাচ্ছে। তো তাকে কার্সিনোসিনের 1M দেওয়া হলো। হ্যাঁ? 1M কেন দিলাম? 1M দিলাম এর অনেকগুলো কারণ আছে। এখানে সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে এখানে সাইকোলজিক্যাল ফিচারটা অনেক বেশি ডমিনেট। হ্যাঁ? পেইন এর থেকে। আরেকটা কনসেপ্ট হলো আ পিপি মালহোত্রা, ডক্টর পিপি মালহোত্রা নামে একজন খুব বড় মাপের ডাক্তার আ ছিলেন আরকি মারা গেছেন দিল্লিতে। উনি বেসিক্যালি উনার একটা সাজেশন এবং উনার একটা লেকচারেও ছিলেন যে পেইন এর ক্ষেত্রে এবং পেইন এর সাথে যদি মেন্টাল ইনভলভেশন টা অনেক বেশি থাকে তাহলে 1M দিয়ে শুরু করতে। আমি 1M ই দিয়েছি। কিন্তু এর আগে আমি কখনোই পেনে 1M দিতাম না। আমি পেনে সবসময় 30 দিতাম।
কিন্তু তার কাছ থেকে এটা শেখার পরে, জানার পরে আমি ওই 1M পেনের ক্ষেত্রে যদি সাইকোলজিক্যাল ফিচার গুলো একদম ক্লিয়ার হয়ে যায় 1M 10M পর্যন্ত দিয়ে দিই। আর আপনারাও খেয়াল করবেন, যদি সাইকোলজিক্যাল ফিচার গুলা, মেন্টাল স্টেট আপনি বুঝতে না পারেন, এমনি একটা আইডিয়ার উপরে, গ্রস আইডিয়ার উপরে একটা মেডিসিন দিয়ে দেন, তাহলে অবশ্যই হায়ার পটেন্সি দিবেন না। হায়ার পটেন্সি দিলে পেইন কিন্তু প্রচন্ড বেড়ে যায়। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। তো যাক, ফলো আপের কথা বলি। ওষুধ দেওয়ার পরদিনই রোগীর ফোন, হ্যাঁ পরদিনই সে ফোন দিয়েছে, এই সন্ধ্যার পরে ফোন দিয়েছে। তো উনি বলতেছেন যে ওষুধ রাত্রে ঘুমাতে যাওয়ার সময় খেয়েছিলাম 1 ডোজ, সকালে উঠে দেখি ব্যথা নাই। আমি ওনাকে যেহেতু অনেক দিনের সমস্যা, তো আমি ওষুধটা 1 কাপ পানিতে ঢেলে 10 মিনিট পর পর 3 বারে খেতে বলেছিলাম। তো উনি ওইভাবে খাইছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ব্যথা ট্যাথা নাই। তো রোগী বলতেছে যে আমি তো অবাক, আমার ব্যথা কই গেল? পেন কিলার খেলেও এরকম ব্যথা থাকে না, ব্যথা নাই হয়ে যায় না, কিছু না কিছু তো থাকে। তো সকাল থেকে আমার বাসায় অনেক গেস্ট আসছে, তাদের জন্য অনেক কিছু করতে হয়েছে। তো খাটাখাটনি করতে যেয়ে বিকালের দিক থেকে আবার একটু ব্যথা অনুভূত হয়েছে। তো এখন ডাক্তার সাহেব আমি কি 2 নম্বর ওষুধটা খাওয়া শুরু করব? এই কারণে সে আসলে ফোন দিয়েছিল। আমি বললাম যে আচ্ছা 1 ডোজ খায় নেন। 2 নম্বর ওষুধ মানে তো বুঝে গেছেন। তো যাক, এনালাইসিসটা তো আপনারা কেউ দিলেন না। তার মানে আপনারা এনালাইসিসটা সম্ভবত করতে পারেননি, বা পারলেও বলতে চাননি। হ্যাঁ? তো আমি একটু বলি। খুব সহজভাবে যদি আপনি চিন্তা করেন, আমাদের যেরকম ডক্টর আমিনুল ইসলাম ভাই, উনি কিন্তু ডাইরেক্টলি বলেই দিলেন যে এটা কার্সিনোসিন। হ্যাঁ? তো কার্সিনোসিন, এটা ২ টা কারণ হতে পারে। কার্সিনোসিন পড়াচ্ছি বলে কার্সিনোসিন হতে পারে। আর উনি যদি বুঝে ফেলেন তাহলে ডেফিনিটলি তো কোনো কথা নাই, এটা কার্সিনোসিন। কার্সিনোসিন পারসনটা কিন্তু এরকমই। আপনার রুব্রিক্স এর প্রয়োজন হবে না। এটা এক ধরনের ফিলিংস চলে আসে এদেরকে দেখলে। একটা পজিটিভ ফিলিংস চলে আসে। তাই না? কিছু, কিছু মানুষ থাকে না যে আমরা দেখলে একদম খুব বিরক্ত লেগে যায়। আবার কিছু, কিছু মানুষ থাকে না যে তাদের সাথে কথাই বলিনি, কিন্তু দেখলে মনে হয় যে সে কত আপন, তার সাথে কথা বলি। তো এরকম কার্সিনোসিনকে আপনি যদি বুঝতে পারেন, দেখলেই আপনার মনে হবে যে না, এতো শুনলেই মনে হবে যে এতো কার্সিনোসিন। আপনাকে এরকম রুব্রিক্স নিয়ে কেস সাজাতে হবে না। ঠিক আছে? তো যাক, সেটা তো কার্সিনোসিন হলো, কিন্তু আমরা বুঝি যে কেন কার্সিনোসিন হলো। তো এই পেশেন্টের কথার মধ্যে বোঝা যাচ্ছে যে, কি বোঝা যাচ্ছে বলেন তো সবচেয়ে বেশি? কি কোন ফ্যাক্টরটা এখানে হিট করছে? হারমোনি ডিজায়ার ফর। হারমোনি ডিজায়ার ফর, এটা হলো সেকেন্ডে আমরা রাখি, সেকেন্ডে রাখি। হ্যাঁ, সবচেয়ে প্রমিনেন্ট হচ্ছে তিনি যে কথাগুলো বলতেছেন সেগুলো রেসপন্সিবিলিটি। আর এই যে ঘাড়ের মধ্যে ওভারলোডেড রেসপন্সিবিলিটি, যেটা আমার আজকের লেকচারের শুরুতেই বলে আসলাম, তার পাওয়ার এতটুকু। হ্যাঁ, আর সে ওই পাওয়ার দিয়ে এত এত কাজ করার চেষ্টা করতেছে, রেসপন্সিবিলিটির কারণেই করতেছে। এই কারণে মূলত তার এলিমেন্টটা এখান থেকেই শুরু। অতিরিক্ত, অতি ভালো না। আমাদের একটা কথা আছে না, অতি ভালো না। অতি ভালো ভালো না। তো সে ইচ্ছা করে সংসারের প্রধান দায়িত্ব পালন করছে। তাকে কেন যেতে হবে আগে? তার অন্য বউরা কেন করতে পারবে না? কেন তার বউ, অন্য মানে বউ মানে বলতে চাচ্ছে যা, অন্য যারা কেন দায়িত্ব নিয়ে করবে না? সে কেন সবাইকে আবার তাদের দায়িত্বগুলাও সে বন্টন করে দিচ্ছে? এই দায়িত্ব নেওয়ার কথা আমার এই ইয়েতেই দেখেন, কমপক্ষে ২ বার তো এই দায়িত্বের কথা আসছে। আর সে যখন বলতেছিল না হলেও ১০ বার বলেছে। তো এই যে অতিরিক্ত দায়িত্ব নেওয়া, কাজের চাপ, সেখান থেকেই কিন্তু তার এই সমস্যার শুরু। তাহলে রুব্রিক্স কি হবে? সমস্যা শুরু রেসপন্সিবিলিটি থেকে, অতিরিক্ত রেসপন্সিবিলিটি থেকে। তাহলে রুব্রিক্স কি হবে? এলিমেন্টস ফ্রম রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এলিমেন্ট ফ্রম রেসপন্সিবিলিটি। এলিমেন্ট ফ্রম মানে কি? এলিমেন্ট ফ্রম মানে আগে ঘটনাটা ঘটবে, ঘটার পরে অসুস্থতা শুরু হয়ে যাবে। আগে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়েছে, নিতে এনার্জি ক্ষয় শেষ হয়ে গেছে, তার হাড়-হুড্ডি ক্ষয় হয়ে অবস্থা খারাপ। তাই না? তাহলে এলিমেন্ট ফ্রম রেসপন্সিবিলিটি, অনেক বেশি দায়িত্ব পালন করার পরে তার প্রবলেম শুরু হলো। এটা হলো এলিমেন্ট ফ্রম রেসপন্সিবিলিটি। এর সাথে সাথে আরেকটা রুব্রিক চিন্তা করা যায়, সেটা হলো রেসপন্সিবিলিটি টেকিং টু মাচ সিরিয়াসলি। এটাও নেওয়া যায়। তার যে দায়িত্ব সেটা অনেক বেশি সিরিয়াসলি সে পালন করছে, আর অন্য যারা, তারাও রেসপন্সিবিলিটি পালন করতেছে কিন্তু অত সিরিয়াসলি পালন করছে না। তাই না?
তারপরে কি বিয়ে হয়েছে প্রায় 30-40 বছর, ওই কত 25-30 বছর পরে সেই জয়েন্ট ফ্যামিলিতে 25 বছর ধরে বা 30 বছর ধরে আছে এবং সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং সমস্ত কাজে সে প্রথমে এগিয়ে যায়। তার হাজবেন্ড আবার কি বলছে যে তার কোনো হিংসা নাই। পেশেন্ট কি বললো এসে, এই হিংসা করে কি হবে, নিজেকে তো ছাড় দিতে হবে, আমি যদি কিছু করি তাহলে সংসারটা ভেঙে যাবে, সংসারটা ভেঙে যাবে। তার হাজবেন্ড আর কি বলছিল, বাড়ির সবার জন্য রান্নার হোটেল, 3 বেলা রান্না করে, তাই না, রেস্ট নেওয়ার সময় সে পায় না। অর্থাৎ তিনি অন্যের জন্য খেটেই যাচ্ছেন, অন্যের কথা চিন্তাই করছেন না, এই নিজের কথা চিন্তাই করতেছেন না, অন্যদের সবকিছু টেক কেয়ার করতেছেন, অন্যদের প্রতি যত্নশীল হচ্ছেন। তাহলে রুব্রিক্স কি হবে? সেলফলেসনেস। সেলফলেসনেস, ঠিক আছে, কিন্তু অন্যদের কেয়ার করতেছে, তাহলে কি হবে? কেয়ারফুল অফ Pleasing আদার্স desire. অ্যাবাউট। কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট। আরো তো অনেক রুব্রিক্স আছে, কিন্তু আমরা যদি ধরে ধরে আগাই তাহলে এক্সাক্ট রুব্রিক্সে যেতে পারবো। আর কি হলো, যে সবার জন্য সে হারমোনি মেনটেন করতেছে, তাই না। সেলফলেসনেস আমাদের মাসুদ ভাই বললেন, আমরা সেলফলেসনেসও নিলাম, আবার আমরা কি নিব, হারমোনি ডিজায়ার ফর। ঠিক আছে, সবার মধ্যে হারমোনি বজায় রাখতেছে, সুসম্পর্ক বজায় রাখতেছে, তার মন চাচ্ছে যে আলাদা সংসারে থাকবো, কিন্তু তারপরেও আমি যদি, সে কি বললো, যদি হিংসা করি তাহলে তো সংসারটাই টিকবে না, অনেকে তো ছাড় দিতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা হচ্ছে সেলফলেসনেস, আর সংসারটা ভেঙে যাবে, এই ভেঙে যাতে না যায়, জোড়া যাতে লেগে থাকে, কিভাবে করতে হবে, আমাকে ছাড় দিতে হবে, এটাই হলো হারমোনি ডিজায়ার ফর। দেখেন একটা কথার মধ্যে কতগুলো রুব্রিক্স চলে আসছে, তাই না। এরপরে কি, এই তো মোটামুটি হলো। এরপরে আরো কি বলবো, সূক্ষ্মভাবে যদি চিন্তা করেন, শেডেল লেভেলে যদি আপনি চিন্তা করেন, শেডেল লেভেলে, তাহলে আপনি আরো কিছু জিনিস ভাবতে পারবেন, মানে এখান থেকে পেতে পারবেন। যদিও আমি যে রুব্রিক্স গুলা দিলাম এগুলো হলো তার কথোপকথন থেকে এই রুব্রিক্স গুলা নেওয়া যায়। আর আমরা যদি একদম ডিপ ফিলিং এর দিকে যাই, তাহলে আমরা যদি আরেকটু অনুসন্ধান করি, তাহলে আমরা দেখেন অনেক কিছু পাবো, এবং ওই জিনিসগুলা এই কেসটাকে কার্সিনোসিনকে দৃঢ়ভাবে এস্টাবলিশ করে ফেলবে। কার্সিনোসিন একদম একবার 100 আপনি ওষুধ দিয়ে আপনার মনে হয় একটা মেডিসিন দিয়ে দিলাম, কলারিন করবেন, ঠিক আছে। তো দেখেন কি কি আসতে পারে। বাচ্চা তো তার নাই, এখন তার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে এখন যে বাচ্চা কাচ্চাগুলো আছে তারা কার বাচ্চা, তার দেবরের, তাই না। তো দেবরের বাচ্চাগুলা তার কাছে আসে, সবকিছু সে করছে, তার মানে কি বাচ্চাদের জন্য তার কেয়ার কোন লেভেলে, একদম উচ্চ লেভেলে। এবং সে কি বলতেছে, ওরাও তো আমার বাচ্চার মতন, নিজের বাচ্চার মতন মনে করছে, আমার সন্তান, তাই না। এবং তাদের বিষয় নিয়ে তার একটা ভাবনা, অ্যাংজাইটি কিন্তু থাকতেছে। আমরা কিন্তু অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ, এটাকে আমরা নিতে পারি খুব সূক্ষ্মভাবে। আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ, তিনি পরিবারটাকে কত ভালোবাসেন সেটা তার হাজবেন্ডের কথাতেই বোঝা যায়, তাই না। হাজবেন্ড কি বললো, যে যদি বিছানায় শুয়ে থাকে তাহলে বুঝতে হবে সে অত্যন্ত কষ্ট, সে করতে পারছে না, সব সময় সে করতে থাকে, ভাতের হোটেল চালু করে দিয়েছে আমাদের হারুন আঙ্কেলের মতন, না। তো সেটা হলো কি, সেটা কি পরিবারের প্রতি ভালোবাসা। পরিবারের প্রতি ভালোবাসার ইয়ে কি হবে, রুব্রিক্স কি হবে, লাভ ফর ফ্যামিলি, লাভ ফর ফ্যামিলি, ঠিক আছে। পেশেন্ট যদিও মুখে বলেনি, কিন্তু এই কেসে প্রচ্ছন্ন ভাবে আছে। হাজবেন্ড বলছে, কি বলছে, সে মোমবাতির মতন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আর অন্যদের আলো দিচ্ছে। তো কার্সিনোসিন পেশেন্ট কিন্তু এইভাবে নিজেকে ক্ষয় করে দেয়। কার্সিনোসিন ক্ষয়, যদিও কার্সিনোসিনকে আমরা ক্যান্সার মায়াজম এখন বানাইছি, তাই না। তো কার্সিনোসিন পেশেন্ট কি করছে, নিজেকে মোমবাতির মতন ক্ষয় করে অন্যদের প্রাণ শক্তি যোগাচ্ছে, অন্যদের অন্ন যোগাচ্ছে, অন্যদের জন্য ভালো কিছু করছে, অন্যদের হারমোনির জন্য সবকিছু করতেছে। তো এই বিষয়টা রুগী নিজে থেকে যদি বলতো, তাহলে আমরা খুব, মানে ডেফিনেটলি আমরা এই যে ডেলুশন মার্টিয়ার অফ বিইংটা নিয়ে নিতে পারতাম, তাই না। মার্টিয়ার কি করে, নিজের জীবন দিয়ে দেয় এবং সে কিন্তু প্রশংসিত হয়, মার্টিয়ার শহীদ তো প্রশংসিত হয়, তাই না। সব ধর্ম
সব মতবাদ, সব জায়গায় কিন্তু শহীদের স্থান অনেক উচ্চে। তো কার্সিনোসিনও কিন্তু এইরকম। দেখেন ফিলিংস কিভাবে কেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। খুব প্রচ্ছন্ন, রুগী যেহেতু এটা বলেনি, রুগীর হাজবেন্ড বলেছে, তারপরে এই বিষয়টা তো তার মধ্যে আছে, সে সবকিছু করেই যাচ্ছে, সে সবকিছু করেই যাচ্ছে। তো কার্সিনোসিন সবসময় হিংসা বা হিংসাত্মক কাজ এড়িয়ে চলে, সব সময় ইচ এন্ড এভরি টাইম সে হিংসা, হিংসাত্মক কাজ সবকিছু সে হটায় রাখে। তো যাক, আমি আরো কয়েকটা কেস অল্প অল্প করে বলি, এত অ্যানালাইসিস না, হালকা হালকা করে আপনাদের মাথায় ঢুকায় দেওয়ার জন্য। কেসের প্লট গুলা মাথায় রাখেন, এরকম কেস আপনাদের কাছেও আসবে, রেগুলারই আসবে, এগুলো ঘুরে ফিরে আসে। তো এটা একটা পেশেন্ট যে হচ্ছে এডিএইচডি পেশেন্ট। এডিএইচডি মানে কি? হাইপার অ্যাক্টিভ বাচ্চা, তাই না? অটিস্টিক বেবির একটা ধরন। তো এই এডিএইচডি এর বাচ্চা, এই বাচ্চার নেচার খুবই ডিস্ট্রাকটিভ টাইপের, একদম ফাটাফাটি মারামারি, একদম রেস্টলেসনেস বাচ্চা, সব সময় ছুটে বেড়ায়। হ্যাঁ, একদম বেশি উত্তেজিত হয়ে গেলে দৌড়ায় যায়, একদম মাথা হিট করে, দেওয়ালে হিট করতেছে বা শরীরে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ক্ষত টত করে ফেলতেছে, এই করছে এই করছে, ঠিক আছে? সে কোনো কিছু বুঝে না, একদম কিছু বুঝালেও বুঝে না, মানে ওই এল্ডিং এই বাচ্চার ক্ষেত্রে হবে না, এই বাচ্চার ক্ষেত্রে এল্ডিং নাই। হ্যাঁ, কিছুই বুঝে না, এমনকি কথাও বলতে পারে না, শুধু কথা বল বয়স কত হবে, 4 5 5 6 এরকম, 5 6 এর মতন আর কি। এই 2 4টা মনো লেটার আর কি, একটা দুটা লেটার দিয়ে, মানে অক্ষর দিয়ে যে শব্দগুলো হয় সেগুলো হয়তো কালে ভাদ্র, মাও বলতে পারে না ঠিক মতো, এরকম এই টাইপের ইয়ে বলে, এবং যে শব্দগুলো বলে এগুলো কোনো অর্থ নাই। তো যাক, এই বাচ্চাকে কার্সিনোসিন দেওয়া হলো। কার্সিনোসিন খাওয়ার পরে সে খুবই কোঅপারেটিভ, এবং এই এতদিন 6 বছর পর্যন্ত সে জানা বলেছে, এখন একদম মনে হচ্ছে যে ফুলঝড়ি শুরু হয়ে গেল 2 মাসের মধ্যে, বক 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 বক। প্যারেন্টস খুব খুশি। আগে সে মিনিংলেস শব্দগুলো বলতো, এখন তার মুখে মামা, নানা, মা, বাবা এই ডাকগুলা শুরু হয়েছে, ছোট ছোট ওয়ার্ড গুলা শুরু হয়েছে। হ্যাঁ, এবং আগে সে যেখানে যেত সেখানে ধাম করে ফেলে দিল, একদম ডিস্ট্রাকটিভ বাচ্চা ছিল। এখন এই বাচ্চার ডিস্ট্রাকটিভনেসটা নাই, ডিস্ট্রাকটিভনেসটা কমে গেছে। একটা জিনিস মনে রাখবেন, এক শ্রেণীর কার্সিনোসিন চাইল্ড আপনার চেম্বারে আপনি পাবেন, যারা খুব ডিস্ট্রাকটিভ, তাদের মধ্যে ডিস্ট্রাকশন পাবেন। হ্যাঁ, তো আপনাকে খুঁজতে হবে যে ডিস্ট্রাকশন, হোয়াই ডিস্ট্রাকশন, কাহিনী কি আছে, পর্দার আড়ালের কাহিনীটা কি, এটা আপনাদেরকে খুঁজতে হবে। যদিও এই বাচ্চা ডিস্ট্রাকটিভ চাইল্ড, তারপরেও আপনারা দেখবেন যে ওই বাচ্চার মধ্যে কার্সিনোসিনের যে এসেন্স, আমি এসেন্স নিয়ে বলতেছিলাম গতদিন, সেই এসেন্স আপনি পাবেন। এসেন্সটা কি? সেন্সিটিভিটি, প্রথম দিন আলোচনা করলাম না, সেন্সিটিভিটি, তার ভিতরে ওই সেন্সিটিভিটিটা আপনি দেখতে পাবেন। যখনই তার আশেপাশের মানুষরা ভালো থাকে না, যখনই দেখছে যে তার মা কান্না করতেছে, যখনই দেখতেছে সে মা অনেক দুঃখী, বাবা, বাবারা তো এই কাজই করে, বাচ্চা কাচ্চাও মানে না, গন্ডগোল করতে হবে ওই বাচ্চার সামনে, ঠাস করে লাগাতে হবে বাচ্চার সামনে। ওই মানে আমি বুঝাতে চাচ্ছি, এই বাচ্চার যে খুব কাছের ভালোবাসার মানুষ, বাচ্চাকে যে কেয়ার করে, এই মানুষগুলো যখন এফেক্টেড হয় তখন সে অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। তো এই বাচ্চাটাও তাই, মা কান্না করছে, তখন মা 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 কথা তো বলতে পারতো না, ও করে, এই যে ও করতেছে, ডিস্ট্রাকটিভনেসটা একদম সেন্সিটিভিটির এক্সপ্রেশনে কনভার্ট হয়ে যাচ্ছে। কেসটাইম সময় আমি গল্পগুলো শুনছিলাম মায়ের কাছ থেকে, ওই রকম সময় মায়ের যখন মন খারাপ, মা যখন কাঁদছে, মা যখন উইপিং স্টেটে আছে, তখন সে সব ধরনের ডিস্ট্রাকশন বন্ধ করে দিয়েছে। এই কার্সিনোসিন বাচ্চাগুলোর মধ্যে এরকম পাবেন। তার এনভায়রনমেন্ট, তার আইপিআর যখন ভালো থাকে না, তখন সে একদম সেন্সিটিভ হয়ে যায়। এইটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস, এটা লিখে নিন।
কার্সিনোসিন চাইল্ডের মধ্যে সেন্সিটিভিটি থাকে, সে যত ডিস্ট্রাকটিভ হোক না কেন, কার প্রতি? তার নিকটজনের প্রতি। তার নিকটজন যখন ভার্নারেবল থাকে, তার নিকটজন যখন ভেঙে পড়ে কাঁদে, তখন সে এরকম থাকে। তো এই বাচ্চাটা অনেক ভায়োলেন্স, উত্তেজিত হয়ে পড়ে, তখন আশেপাশের লোকজন দেখা যাচ্ছে যে হ্যাপি থাকতেছে না, কান্না করতেছে, তখন সে মাইল্ড হয়ে পড়ছে, হ্যাঁ, সাবডিউড হয়ে পড়ছে, নমনীয় হয়ে পড়ছে, এবং তারপরে সে অন্যদের ইমোশন দ্বারা ডোমিনেটেড হয়ে আন্ডার কন্ট্রোলে চলে আসে, সে কান্না করে, তার খারাপ লাগে। ছেলেটার ভিতরে এরকম একটা কম্বিনেশন ছিল, একদিকে ছিল প্রচন্ড ডিস্ট্রাকটিভনেস, হ্যাঁ, আরেক দিকে ছিল এরকম ইমোশনাল একটা ব্রেকডাউন। তাকে কার্সিনোসিন দেওয়ার পরে এগুলার ক্ষেত্রে ধরেন ওই কিছু রুব্রিক্স তো আছেই, সেই সাপোর্টেড রুব্রিক্স তো নেওয়াই যায়। আমি রুব্রিক্সটা আজকে আলোচনা করছি না, আমি জাস্ট মানে কি বলবো, কেসের প্লট গুলো আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আরেকটা পেশেন্টের কথা বলি, এটা একটা মহিলা পেশেন্ট, সে মানে এই মহিলার রিকারেন্ট কিডনি স্টোন হতো, কিডনিতে পাথর বারবার হতো, বারবার। রিকারেন্ট মানে কি? বারবার হতো। আমাদের এরকম অনেকগুলো পেশেন্ট আছে, রিকারেন্ট হয়, ওষুধ দিই, পড়ে যায়, আবার হয়। কেন হয়? ওষুধ নিশ্চয়ই সিমিলিমাম হয় না, যদি সিমিলিমাম হতো তাহলে তার ওই পাথর তৈরির টেন্ডেন্সিটাই নষ্ট হয়ে যেত। তো যাক, তার এক একটা পাথরের সাইজ বেশ বড় বড় হতো। তিনি অলরেডি 3বার পাথরকে ওই যে ক্র্যাশ করে ফেলছে, হ্যাঁ, অপারেশন করে ফেলছে, আবার অপারেশনের কিছুদিন পরে পাথর হয়ে যায়। বারবার অপারেশন করার ফলে তার এই যে রেনাল কর্টেক্স মানে যে কিডনি, এরকম কিডনি তো এরকম সিমের বিচির মতো, এই কর্টেক্স হলো কি, এই যে মাংসপিণ্ডের মতন থাকে, কিডনিতে যেরকম গহ্বরের মতন থাকে, উপরে যে মাংস, মাংস বলতেছি না, মানে যে লেয়ার আর কি, সেই লেয়ারটা মোটা থাকে, সেটা থিন হয়ে গেছে। যে পুরুত্বটা থাকার দরকার সেটা আর এখন নাই। তার ইউরিক অ্যাসিড অনেক হাই, এখন তার রেনাল স্টোন আছে, ইউরেটারে একটা আছে, আর ইউরেটারে একটা নেমে আসছে, আর কিডনির মধ্যে আরেকটা আছে। আর সেই ব্যথা, সেরকম ব্যথা, আনবিয়ারেবল ব্যথা, অসহ্য ব্যথা। বিশেষ করে তার যখন প্রস্রাবের বেগ আসে তখনই ব্যথা। প্রস্রাব ধরে রাখাটা তার একদমই কষ্টকর হয়ে যায়। প্রতি আধা ঘন্টা পর পর এখন আবার প্রস্রাবের বেগ আসে, আর বেগ আসলে সে এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না, সাথে সাথে তাকে টয়লেটে যেতে হবে, না হলে সেই রকম ব্যথা শুরু হয়ে যায়। তো এই পার্সনকেও কার্সিনোসিন দেওয়ার পরে তার প্রস্রাবের বেগ যেটা ছিল আসলেই ব্যথা হয়ে যেত, সেটা একদমই পরের দিন থেকে নাই হয়ে গেল। ইউরিন পাসের সময় যে একটু যন্ত্রণা হতো সেটাও কমে গেল, এবং সবচেয়ে বড় কথা, সে মেন্টালি অনেক রিল্যাক্সড, ঠিক আছে, অনেক রিল্যাক্সড। তো আসলে কাহিনীটা কি? আমি তো খালি রোগের নাম বললাম আর ওষুধের কথা বললাম, কিন্তু কি থেকে ইয়েতে গেল সেটা একটু বোঝার দরকার। সবসময় মনে রাখবেন, রাগ যারা বেশি সাপ্রেসড করেন, চেপে রাখেন, এই যে স্ট্যাফিসিক্রিয়া বা অ্যাসিড নাইট বা অ্যাসিড গ্রুপের এই মেডিসিন গুলোর মতো আর কি, তাদের হয় কি, এই কিডনি স্টোন এবং গল স্টোন হওয়ার, এগুলোর ক্লাসিফিকেশন আছে, সেটা হওয়ার টেন্ডেন্সিটা বেশি হয়। কারণ রাগ গুলো ঝেড়ে দিতে হয়, ঝেড়ে দিয়ে লাইট হয়ে যান বা ঝামেলা শেষ। তো যাক, এই মহিলাটাও একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। তো তার হাজবেন্ড বেশ পাওয়ারফুল, মানে তৎকালীন গভর্নমেন্টের খুব পাওয়ারফুল জায়গায় ছিল, এবং বেশ ক্ষমতা সম্পন্ন পার্সন। তো কিন্তু সে অতটা ডমিনেটিং ছিল না ওয়াইফের মতো, কিন্তু তার যে ভাইরা আছে, মানে এই মহিলার ভাসুররা, এরা হলো বেশ ক্রিটিক্যাল টাইপের। হ্যাঁ, এই জন্য সে সারাদিন শুধু ওই ভাসুরদেরকে, ভাসুর তারপরে দেবর, এদেরকে স্যাটিসফাই করার কাজে ব্যস্ত থাকতো, তাদেরকে হ্যাপি হ্যাপি রাখার জন্য চেষ্টা করতো। হ্যাঁ, তো তার শ্বশুর বাড়ির আসলে প্রত্যেক লোকই ক্রিটিক্যাল টাইপের। তো হয় কি, একজন মানে হাইপার ক্রিটিক্যাল টাইপের ব্যক্তি, হ্যাঁ, মানে মানুষের সংস্পর্শে আপনি যদি আসেন তাহলে বুঝবেন, আমার সাথে আপনারা একমত হবেন কিনা, তারা খুব ক্রিটিক্যাল, হাইপার ক্রিটিক্যাল। এদেরকে আপনি যতই চেষ্টা করেন, আপনার নিজের কলিজাও যদি কেটে এনে একদম স্লাইস করে তাদেরকে দেন, তারপরে বললো লবণ কম, মানে এদেরকে আপনি কখনোই স্যাটিসফাই করতে পারবেন না। তো এই মহিলার ভাগ্যে হাজবেন্ড ভালো, কিন্তু তার
দেবর ভাসুরগুলো এরকম ক্রিটিক্যাল টাইপের। ঠিক আছে? তো আমি আপনাদেরকে আরেকটা একটু বলে রাখি, একটা পরামর্শ দিয়ে রাখি। এটা হলো আপনাদের গুড মেন্টাল হেলথ বজায় রাখার জন্য এটা যে আপনারা দেখবেন যে আমাদেরও হয় আর কি, পরিবারে অনেক ক্রিটিক্যাল টাইপের লোকজন আছে, একটুতেই ঝামেলা পাকায় দেয়, একটুতেই ভাব নেয়। তো আমরা করি কি, আমরা বলতে বিশেষ করে কার্সিনোসিন টাইপের লোকজন করে কি, তাদেরকে সবসময় প্লিজড করার চেষ্টা করে। তাদেরকে সবসময় তাদের কাজ করতেই থাকে, করতে থাকে, এটা করছে ওটা করছে, করতে 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 দেখাচ্ছে এটা করছে ওটা করছে, কিন্তু ওই যে ক্রিটিক্যাল মেন্টালিটির লোক সে তো আর স্যাটিসফাই হচ্ছে না। তো এই করতে করতে আপনি হলে এক্সস্টেড হয়ে পড়বেন। আপনি কত আর করতে পারবেন বলেন? 24 ঘন্টায় কতবার করতে পারবেন? বারবার রিজেকশন হচ্ছে আপনার, আপনি তারপরেও করে যাচ্ছেন করে যান, কতবার সম্ভব? এটা কিন্তু সম্ভব না। কিন্তু এই কার্সিনোসিন পারসন কি করে, ওই কাজটা কিন্তু করতে পারে। আপনি এক্সস্টেড হয়ে গেলেন, ধুর তোর কাজ করবে না, তুই যা। কিন্তু কার্সিনোসিন এটা করতে পারে না। কার্সিনোসিনের সমস্যাই হলো যে সে এই বিষয়টা বুঝতে পারে না। সে সবসময় অন্যকে স্যাটিসফাই করতে থাকে, তার পাওয়ার 100, সে 200-250 পর্যন্ত কাজ করে যাচ্ছে। এটা হলো কার্সিনোসিন। ঠিক আছে? বেশিরভাগ কেসে আপনারা এই জিনিসটা পাবেন। বিশেষ করে মহিলাদের কেসে তো আপনারা এই ফরম্যাটে পাবেন পাবেন পাবেনই, এটা লিখে নেন। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কেসে অন্য ইয়াতে আপনি এই জিনিসগুলো পাবেন, এবং চোখ বন্ধ করে এগুলাতে আপনি কার্সিনোসিন প্রেসক্রাইব করবেন, দেখবেন রেজাল্ট কি আসে। তো এই মহিলাদের দেখবেন যে তাদের এনার্জি লেভেলের যে লিমিট আছে, একটা লিমিটেশন তো প্রত্যেকেরই আছে, সেটা তারা আইডেন্টিফাই করতে পারে না, সেটা তারা বুঝতে পারে না, এবং আম, মানে কোথায় কতখানি এফোর্ট দেওয়ার পরে কোথায় ব্রেকডাউন করতে হবে, এই বিষয়গুলা সে একদম এই বিষয়গুলা সে একদমই বুঝে না। হ্যাঁ, কার্সিনোসিনের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আরেকটা এক্সাম্পল দিয়ে ক্লাস শেষ করে ফেলি। সেটা হলো যে বাচ্চাদের কথা বলি। আমি তো বলে দিলাম যে মহিলা এরকম পাবেন, তারা স্যাটিসফাই করতে করতে, এটা তো আইডেন্টিফাই করা সোজা হয়ে যাচ্ছে, তাই না? একটু কথা টথা বললেই, একটু খোঁচা টোচা দিলে, যদিও এরা সিক্রেটিভ, তারপর একটু খোঁচা টোচা দিলে এগুলা বাড়িয়ে যাবে। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়গুলো বাইর করা খুব কঠিন। ছোট বাচ্চা কার্সিনোসিন খুঁজে বাইর করা কঠিন। খুবই কমন একটা বাচ্চাদের শেড আমি আপনাদেরকে বলে আজকে শেষ করবো। সেটা হলো, একটা বাচ্চা শিশু আসছে, 6 বছর বয়স। বাচ্চাটা শার্ট প্যান্ট পরে আসছে। তো এই চেন চেনে একটু খোলা, হাফ খোলা। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে শার্ট ইন করে আসছে। তো একদিকে ইন ঢুকে আছে, আরেকদিকে ইন মনে করেন যে বাইরে আছে। হ্যাঁ, তো আবার দেখছি যে গালের মধ্যে একটু ময়লা লেগে আছে। ও কোনো ভ্রুক্ষেপ নাই, খেলাধুলার ছলে হয়তো ছিল, মার সাথে করে ধরে নিয়ে আসছে, থেয়ে গেছে, কিছু নাই। এবং চেম্বারে এসেও ওইরকমই একটা মুড তার মধ্যে আছে, কোনো কিছুই যেন তার বদার করতেছে না, এদিকে এটা চলছে ওটা চলছে। আর্সেনিক হলে কিন্তু ঝামেলা হতো। তো যাক, তার অনেক জ্বর ছিল, এবং কথা বলে জানলাম যে সে নিয়মিত আবার বিছানায় বেড উইটিং এরও সমস্যা, বিছানায় পেশাবও করে। তো চেম্বারে ঢুকেই সে টেবিলে রাখা জিনিসগুলো ধরছে, এটা ধরছে ওটা ধরছে, আচ্ছা এটা মানে কিউরিওসিটি তো আছেই, এবং ধরছে, টাচিং এভরিথিং। হ্যাঁ, সবকিছু, এটা নাড়তেছে ওটা নাড়ছে, ল্যাপটপে এটা দেখতেছে, পাশের টেবিলে সিল আছে, সিল গুলা দেখতেছে। হ্যাঁ, তো তার মা তার সম্পর্কে বিভিন্ন কথা বলতেছে, ডিসকাশন করছে, রোগের কথাগুলো বলতেছে, তার মা কথাগুলো বলতেছে, আমি কিন্তু তার দিকে দেখতেছি। তো বাচ্চাটা এমন অ্যাক্টিভিটি করতেছে যে মানে সে তার ইয়ের দিকে, যে অন্যরা কেউ তাকে ফলো করতেছে, তাকে ওয়াচ করছে, খেয়াল করতেছে, এটা সে মোটেই ডোন্ট কেয়ার, সে কেয়ার করছে না। সে তার মতন করে এটা ধরছে ওটা ধরছে, কন্টিনিউয়াসলি চলছে, সে তার নিজের জগতেই ব্যস্ত। হ্যাঁ, আর মাঝে মধ্যে যখন দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, সে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতেছিল, একটা হাসি দিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলতেছে। তো যাক, এরপরে মাকে জিজ্ঞাসা করলাম তার দৈনন্দিন কর্মকাণ্ড, আচার আচরণের ব্যাপারে। তো মা বলতেছে যে বাচ্চাটা হোমওয়ার্কের ব্যাপারে খুব সিনসিয়ার। হ্যাঁ, গত রাত্রে তার জ্বর আসছে, হ্যাঁ, এবং ভোর রাত পর্যন্ত থাকছে প্যারাসিটামল খাওয়ানোর পরেও, একদম হাই ফিভার, একটু কমেছে কিন্তু ভালো হয় না।
তো মা বলতেছে যে আমি তাকে বললাম যে আজকে তোমার স্কুলে যাওয়ার প্রয়োজন নাই, সকালবেলা জ্বর আসেনি কিন্তু আবার তো আসতে পারে, তোমার স্কুলে যাওয়ার প্রয়োজন নাই, স্কুলে যদি যে জ্বর আসে তখন কি হবে? তো বাচ্চা বলছে যে না আমি স্কুলে যাব। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন স্কুলে যেতে চাচ্ছ? হ্যাঁ তোমার তো বয়স কম, হ্যাঁ এত হোমওয়ার্ক করার চাপ নেওয়ার দরকার কি? হ্যাঁ স্কুলে যাওয়ার দরকার কি? জ্বর ভালো হোক তারপর স্কুলে যেও। তো সে বলছে না না না, টিচার আমার খাতা চেক করবে, আমাকে যেতেই হবে। দেখেন, আমি কিন্তু বলেই ফেললাম যে বাহ, বাচ্চা তো খুব সিনসিয়ার মাকে। হ্যাঁ, তো মা বলছে যে স্কুল থেকে এসে তার প্রথম কাজ হলো হোমওয়ার্ক খুলে, হোমওয়ার্কের খাতা খুলে লিস্ট দেখে দেখে হোমওয়ার্ক কমপ্লিট করবে। এরপরে তার ব্যাগ এবং বইগুলো জায়গা মতো গুছিয়ে রাখবে। সে তার প্রত্যেকটা জিনিস, যেমন স্কুল ড্রেস, তার শু, মোজা, সবকিছু একদম প্রপার জায়গায় রেখে দিবে। মা বলতেছে যে যদিও এই বিষয়গুলো নিয়ে আমি কোনোদিন কোনো চাপ দিইনি, কিন্তু সে নিজে নিজে সবকিছু করে। তার খেলনাগুলো জায়গা মতো রাখবে। হ্যাঁ, তার যেটা যে খেলনা যেখানে থাকা দরকার সেখানে রাখবে। পড়ালেখা শেষে যে জায়গায় পড়ছিল ওই জায়গাটা পরিষ্কার করবে, বই খাতাগুলা একদম গুছিয়ে রাখবে। বাসায় কোনো মেহমান আসলে সে তার কাজগুলো তখন ঝটপট ঝটপট করে করবে, মানে যে দৈনন্দিন হোমওয়ার্ক তারপর যে কাজগুলো আছে তাড়াতাড়ি করে ফেলবে। কিন্তু এমনি সময়ে তার মধ্যে সেরকম কোনো হারি ভাব থাকে না, আরামে বিরামে ধীরে সুস্থে কাজগুলা করে। কিন্তু আমার একটা মেয়ে আছে যে ওর থেকে বড়, সে তাকে দিয়ে কোনো কাজই করানো যায় না, সে নিজের কোনো কাজই করে না, এলোমেলো টাইপের। সে বড়, আর তার কাজ আমাকে করে দিত। আর এই ছেলেটা ছোট, 6 বছর 7 বছর, তার কাজ হচ্ছে সে নিজেই করে। তো এই বাচ্চাকেও এরকম এরকম বাচ্চা দেখলেও আপনারা কার্সিনোসিনের কথা ভাববেন, আমি আসবো কোথেকে কি আসে। তো তাকে কার্সিনোসিন 1 ডোজ দেওয়ার পরে তার জ্বর জ্বর চলে গেল, এবং মজার ব্যাপার হলো ধীরে ধীরে তার পেশাব করার বিষয়টাও, বিছানায় পেশাব করার বিষয়টাও চলে গেল। হ্যাঁ, তো এইরকম হয় হচ্ছে কার্সিনোসিনের পার্সনরা। আমরা যদি একটু এই গল্পগুলা মনে রাখি, তাহলে আমরা তো রুব্রিক্স শিখবই, রুব্রিক্স তো জানবই, হ্যাঁ কেস অ্যানালাইসিস করা শিখবো, কিন্তু এই গল্পগুলো মাথার মধ্যে রাখলে আমরা কিছু ক্যারেক্টার বুঝতে পারি যে হ্যাঁ এই পার্সন এরকম, আমাদের প্রেসক্রাইব করাটা ইজি হয়ে যায়। এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই।